পঞ্চায়েত বাবু, দরজাটা খুলুন, দরজা খুলুন পঞ্চায়েত বাবু। এত রাতের বেলায় আবার কি এলো? ধুর বাবা, ভালো লাগে না। আর আবার কি দরকার কি জানি। কোথাও কাউকে দেখতে পান না। হায় হায় রে, এই বিপদটা রাতেই করতে হলো। আমরা তো কেউ বুঝতেই পারিনি। বাড়িটা চাপা পড়েই মনে হয়। আজকে আমরা আরও 3টে বাড়ির প্রজেক্টে সই করে দিয়েছি। খুব তাড়াতাড়ি বাড়ি তৈরি হয়ে যাবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব খেয়াল রাখবো, কোনো রকম বেআইনি হতে দেব না। আসলে গ্রামের দিকে মাটির বাড়ির সংখ্যা অনেকটাই বেশি। একদিন ফিল্ডে নেমে বেরিয়ে দেখতে হবে কতদূর কাজ হচ্ছে। হ্যাঁ স্যার, আমি সব দেখে নেব। কমপ্লেন আসছে তাই। অরুণ পঞ্চায়েতের উচ্চপদস্থ এক কর্মচারী। গ্রামে গ্রামে এখন এক প্রকল্প শুরু হয়েছে। যাদের মাটির বাড়ি আছে তাদের পাকা বাড়ি করে দেওয়া হচ্ছে। অরুণ এই সরকারি প্রকল্পের এক উচ্চপদস্থ কর্মী হিসেবেই যুক্ত হয়েছে। 25 বছরের এই যুবক অত্যন্ত নম্র ভদ্র। এই জায়গাটা বেশ নির্জন। কতটা রাস্তা, কোনো বাড়ি ঘর নেই, আলোর ব্যবস্থা নেই। একটা চিঠি লিখে জানাতে হবে। গ্রামের মানুষজন যাতায়াত করে কি করে? এত অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে নিজেরাই কি কখনো কমপ্লেন করেনি? অরুণ বুঝতে পারে তার পিছু পিছু কেউ একজন হাঁটছে। তার পায়ে চলার শব্দ শোনা যাচ্ছে। শুকনো পাতার ওপরে খসখসে একটা আওয়াজ। হঠাৎ করে অরুণ থমকে দাঁড়িয়ে পড়ে। ওই আওয়াজটাও থেমে যায়। আরে, কি ব্যাপার হলো? শব্দটা দিয়ে থেমে গেল। তাহলে কোনো চোর বদমাশ আমার পিছু নিয়েছে। অরুণ কিছুটা ভেবে আবারও চলতে শুরু করে, কিন্তু আবারও সেই শব্দ। আবার অরুণ পিছন ফিরে তাকায়, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পায় না। বড্ড অন্ধকার, বড্ড অন্ধকার। বাড়ি ফিরতে পারলে বাঁচি। হঠাৎ করে অরুণবাবু খেয়াল করে তার পায়ের কাছে কিছু একটা ঘোরাঘুরি করছে। একটা 4 পায়ে জীব তার আশেপাশে ঘোরাঘুরি করছে। অন্ধকারে তার চোখ দুটো যেন জল জল করছে। যা, এই ব্যাপার, আমি শুধুই ভয় পাচ্ছি। বাড়িতে আছেন বাবু? কেউ বাড়িতে আছেন? খাটিয়াতে বসে বই পড়ছিল অরুণ। অরুণ ঘড়িটার দিকে তাকালেন। রাত 12টা বাজে। এমন সময় একটা মহিলা ওনার বাড়িতে। ব্যাপারটা ঠিক সুবিধার মনে হলো না। তিনি দরজার কাছে গিয়ে বললেন, কে? দরজার ওপার থেকে মহিলাটি বলে ওঠে, আমি আমি রত্না, মন্টুর দিদি। দরজাটা খুলুন বাবু, খুব দরকার আছে, নয়তো সমূহ বিপদ আমাদের। না, আজ না, কালকে এসো। সকালে অফিসে চলে এসো, তখন কথা হবে। তোমার সাথে কেউ এসেছে? না বাবু, কেউ আসেনি। কে আসবে? কেউ তো নেই। বাড়ি চলে যাও তুমি। এত রাতে এখানে একা আসা উচিত হয়নি। অরুণ এই বলে ঘরে শুয়ে পড়ে। কিন্তু তিনি সারা রাত ঘুমাতে পারেন না। একটা আওয়াজ তার কানে বারবার ভেসে আসে। ঘরের আশেপাশে কেউ হাঁটা চলা করছে আর বারবার দরজা খোলার জন্য অনুরোধ করছে। খুলুন বাবু, খুলুন, শুনুন আমার কথাটা বাবু। বাবু, দরজা খুলুন বাবু, দরজা খুলুন। জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে 3 দিন ধরে এক নাগারে বৃষ্টি হচ্ছে। মাঠ ঘাট পুকুর সব এই 3 দিনে ভরাট হয়ে গেছে। মাটির বাড়িটা একদিকে হেলে পড়েছে। ঘরের ভেতরে শুয়ে আছে মন্টু আর তার দিদি রত্না। কয়েকদিন থেকেই মন্টু জ্বরে পড়েছে। দিদি তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। গ্রামের এক কোণে তাদের বাড়ি। হায় হায় রে, এই বিপদটা রাতেই করতে হলো। আমরা তো কেউ বুঝতেই পারিনি। বাড়িটা চাপা পড়েই মনে হয়। দুজনে কি কষ্টটাই না পেয়েছে গো। খুব দুঃখের ব্যাপার। খুব কষ্ট পেয়ে মারা গেছে।
প্রকৃতির কাছে আমরা সকলেই অসহায়। আমরা কি করতে পারি? ঝড় বৃষ্টিতে বাড়িটা পুরো ভেঙেই পড়ে রত্না আর মন্টুর ওপরে। ঘুমন্ত অবস্থায় ছিল, তাই কেউ আর কিছু করতে পারেনি। ঘটনাটা ঘটে গেছে প্রায় 2 মাস হয়ে গেছে। বেশ ভালো টাকা কামিয়েছি। আমাদের একটা জায়গা কিনে নেব, তাহলে বেশ ভালোই হবে। গ্রাম পঞ্চায়েত টাকার বান্ডিলটা ঘরের সিন্দুকের ভেতরে গুছিয়ে রাখে। হঠাৎ গ্রাম পঞ্চায়েতের মনে হয় দরজার ওপার থেকে কেউ ডাকছে। পঞ্চায়েত বাবু, পঞ্চায়েত বাবু, দরজাটা খুলুন, দরজা খুলুন পঞ্চায়েত বাবু। এত রাতের বেলায় আবার কি এলো? ধুর বাবা, ভালো লাগে না। আর আবার কি দরকার কি জানি। পঞ্চায়েত মশাই দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে আসেন। কোথাও কাউকে দেখতে পান না। ঘরের ভেতর প্রবেশ করেই চমকে ওঠেন তিনি। সামনে দাঁড়িয়ে আছে একটা 18 বছরের মেয়ে। মুখটা যেন চেনা, কিন্তু গায়ে হাতে কাদা লেগে আছে। পঞ্চায়েত বাবু, পঞ্চায়েত বাবু, আমাদের বাড়িটা কবে দেবেন? বাড়িটা যে এবার ভেঙে পড়বে বাবু। পঞ্চায়েত বাবু এইসব দেখে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালবেলা অরুণ গ্রাম পরিদর্শনে বেরিয়েছেন। তিনি দেখেন গ্রামে তেমন একটা বেশি পাকা বাড়ি নেই, বেশিরভাগ সবই মাটির বাড়ি। টাকা তো বরাবরই পাঠানো হয়েছে, কি হলো ব্যাপারটা? আরে আরে আসুন, আপনি, আপনার আসার কথা ছিল। আপনি কি ভেবেছিলেন সরকার থেকে লোক পাঠাবে না? এতদিনেই তো গ্রামের বেশিরভাগটা পাকা বাড়ি হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো বেশিরভাগই মাটির বাড়ি। কিন্তু টাকা তো পেয়েছেন কাজের জন্য, কাজ কোথায় করেছেন আমাকে দেখান, আমাকে রিপোর্ট জমা দিতে হবে। এই এলাকা থেকে অনেক কমপ্লেন এসেছে। আরে না না, আগে খাওয়া দাওয়া। আসুন আসুন, ভিতরে আসুন, পরে এসব ব্যাপারে কথা হবে। আগে যা জল খাবার খান, এখানে বসুন আপনি। আমাদের অতিথি, আমাকে সেবা করার সুযোগ দিন। আপনি ভুলে যাচ্ছেন আমি একজন সরকারি কর্মচারী। আমি আগে জানতে চাই আপনি কি করেছেন। আপনি মনে হয় আমার সম্পর্কে জানেন না। বেশি কথা বলতে আসবেন না। আমি যা বলবো তাই লিখে দেবেন, নয়তো বিশু শিবু, এদের দেখছেন তো, এরা আমার বাঁ হাত ডান হাত। আপনাকে যেটা বলা হচ্ছে লিখে দেবেন। এখানে সকলে পাকা বাড়ি পেয়ে গেছে। আমাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। কে তুমি? এখানে কি করছো? আমি আপনার কাছে এসেছি, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতে চান না। আপনি কালকে রাতে এসেছিলেন, আমি তো বললাম অফিসে আসবেন দিনের বেলায়। তা সম্ভব নয়, একটু দরকার ছিল। আমাদের পাকা বাড়িটা হবে না। ভাইয়ের শরীর খুব খারাপ, মাটির বাড়িতে হেলে পড়েছে। এমন সময় পঞ্চায়েত বাবু সেখানে এসে উপস্থিত হয়। আরে মশাই, আপনার কি প্রাণের ভয় নেই? আমি যতটা সম্ভব শুনলাম আপনি নাকি রিপোর্ট অন্যরকম লিখেছেন। আমি যেটা বলছি সেটাই লিখবেন, নয়তো এই গ্রাম থেকে দেহটা শহরে আর যাবে না। টাকা লাগলে আমি দিতে পারি, 50% দিতে রাজি আছি। তাহলে সেই রকম রিপোর্ট পাঠিয়ে দিও, টাকা হাতে পেয়ে যাবে। রাতের বেলা পঞ্চায়েত বাবুর কথা শুনে ভয় পেয়ে যায় অরুণ। অরুণ আবারও সামনের দিকে তাকিয়ে দেখে, কোথায় কোথায় গেল মেয়েটা? মনে হয় চলে গেছে। আমি এবার ঘরে যাই, সব উটকো ঝামেলা। পঞ্চায়েত বাবু রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, তাদের পিছু নিয়েছে এক ছায়া মূর্তি। কেউ বুঝতে পারে না। রত্না প্রথমে 2 মস্তানকে গলা টিপে মেরে দেয়। ওরা এরকম ভাবে চিৎকার করে উঠলো কেন? পঞ্চায়েত বাবু ঘুরে দাঁড়িয়ে দেখে মন্টুর দিদি দাঁড়িয়ে আছে। তাকে দেখে পঞ্চায়েত বাবু ভয় পেয়ে যায়। এটা তো মন্টুর দিদি, কিন্তু তোরা তো মারা গেছিস, এখানে কি করে এলি? হ্যাঁ বাবু, আমি মারা গেছি। কতবার আপনাকে বললাম আমাদের পাকা বাড়িটা করে দিন, কিন্তু করে দিলেন না। আপনার জন্য আমি আর আমার ভাই মারা গেছি। আমি তো আপনাকে ছাড়বো না।
ছেড়ে দে, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দে। সিন্ধুকে টাকাগুলো গুছিয়ে রেখেছেন না? ওই টাকাগুলো দিয়ে আমাদের বাড়ি করার কথা ছিল। আমি ছাড়বো না, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। মন্টু দিদির আসল রূপ দেখে পঞ্চায়েত বাবু পিছিয়ে যায়। তারপর নিজেকে সামলে দৌড়াতে আরম্ভ করে। অরুণ একজন সৎ কর্মচারী, ঘরে শুয়ে শুয়ে ভাবছে কি করবে, কারণ অসৎভাবে কাজ করবে না। কিন্তু কি করা যেতে পারে? এমন সময় দরজায় আবারও কেউ কড়া নাড়ে। রাত 12টা বাজে, এই রাত দুপুরে আবার কে এলো বাবা? খুলুন, দরজা খুলুন। অনেকবার এসেছি, কিন্তু আমার কাজটা হয়নি। আমি কিন্তু এবার দরজা না খুললেও ভেতরে প্রবেশ করব। আরে সেই মেয়েটার গলা না? মেয়েটার কি মাথা খারাপ আছে? না, দরজা না খুললে কি করে প্রবেশ করবে? অরুণ মনে মনে হাসে। ঘরের ভেতরে সেই কাদা মাখা মেয়ে। কি হলো? কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি দরজা খোলেননি, তাই আমি ঢুকে পড়লাম। কে কে আপনি? আপনি এখানে কিভাবে এলেন? দরজা তো লাগানো। কেন আসতে পারবো না? আমি যে এখন মৃত, আমি যেখানে ইচ্ছা যেতে পারি। কিন্তু আমি তো আপনাকে ছাড়বো না। আপনার জন্যই আমাদের এই অবস্থা। আমি তো কিছু করিনি, আমি কারোর কোনো ক্ষতি করিনি। আপনারা সরকারি কর্মচারী, আপনাদের উচিত সাধারণ মানুষের সাহায্য করা। তা না করে আপনারা সেই টাকায় ভোগ করেন। একজনকে শাস্তি দিয়েছি, আর একজনকে শাস্তি দেওয়া বাকি। তবেই আমার সব রাগ কমবে। এবার আপনার পালা। আপনারা সরকারি কর্মচারী, আপনাদের আর কি যায় আসে? ক্ষতি তো হলো আমাদের। এবার আমি তোকেও ছাড়বো না। প্রকল্পের টাকাগুলো সব কোথায় রেখেছিস বল? টাকা? কিসের টাকা? না না, তুমি ভুল করছো, আমি কোনো টাকা নিইনি। তাহলে গ্রামের সকলের কেন মাটির বাড়িতেই আছে? পাকা বাড়ি কেন এখনো পাচ্ছে না? এইসব দেখার জন্যই তো আমি এখানে এসেছিলাম। তারপর জানতে পারলাম পঞ্চায়েত সুবিধার লোক নয়, আমাকে নকল রিপোর্ট পাঠাতে বলেছেন, নয়তো মারার হুমকি দিয়েছেন। নকল রিপোর্ট করে পাঠালে তো তোরও অনেক টাকা লাভ হবে, অনেক টাকা পাবি, তাই না? তবে আর ভয় নেই, ওকে আমি বাঁচিয়ে রাখিনি। না না, আমি কোনো টাকা নেব না। আমি কেন টাকা নেব? আমি সৎভাবে কাজ করব, আমি সঠিক রিপোর্টই পাঠাবো। সত্যি? শুনেও শান্তি পেলাম। আমরা অনেক দিন থেকেই একটা পাকা বাড়ির জন্য আবেদন করেছিলাম। বাবা মা মারা যাওয়ার পর আমি আর আমার ভাই একসাথে থাকতাম, কিন্তু ওই শয়তান পঞ্চায়েত কোনো মতেই আমাদের পাকা বাড়ি দেয়নি। এক বর্ষার রাতে বাড়ি ভেঙে গিয়ে গায়ের উপর পড়ে যায়, আমরা মারা যাই। আমি কথা দিচ্ছি, তোমাদের মতো কষ্ট পেয়ে আর কাউকে এই গ্রামে থাকতে হবে না। আমি নিজে থেকে দাঁড়িয়ে সবাইকে পাকা বাড়ি করে দেব। এই কথা শোনার সাথে সাথে মন্টুর দিদি বাতাসে মিলিয়ে যায়, তার আত্মা শান্তি পায়। আমি কথা দিলাম, যারা এতদিন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল তারা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা পাবে। বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে।